স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। বিটিআরসির কড়া মেইল, আইন প্রতিপালনেই মূল্য বৃদ্ধি। ফেসবুকে খবর দিয়ে খবরের শিরোনামে বাংলাদেশি তরুণ। আগামী ৩ জুলাই দেশের প্রথম ভার্চুয়াল চাকরি মেলা। ওয়েব সিরিজের অশ্লীল দৃশ্য সরাতে আইনি নোটিশ। করোনা টিকার জন্য জোট বাঁধল ইউরোপের 4 দেশ। মেসেঞ্জারে ফেস আইডি ফিচার আনছে ফেসবুক। অ্যান্ড্রয়েড 11 বাবলস পাচ্ছে গুগল মেসেজ। এবং এলো ফটোশপ ক্যামেরা অ্যাপ। যাচ্ছি বিস্তারিত খবরে। বিটিআরসির কড়া মেইল, আইন প্রতিপালনেই মূল্য বৃদ্ধি। বাজেট পাশের আগে মোবাইলে কথা বলা ও ইন্টারনেটে বাড়তি শুল্ক আরোপ করলে এনওসি বাতিল এবং ট্যারিফ অনুমোদন না করার বিষয়ে অপারেটরদের সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা। ইমেইল করে এই সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বিটিআরসি বলছে খরচ বাড়লে 1 জুলাই থেকে বাড়বে, কিন্তু এর আগেই বাড়ানোর কারণে চিঠির জবাব সন্তোষজনক না হলে সব ধরনের অনাপত্তিপত্র সহ সব সেবা ও শুল্ক অনুমোদন বন্ধ করে দেওয়া হবে। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ ফারহান আলম শনিবার অপারেটরগুলোকে এই ইমেলটি পাঠিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন খান জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে জনস্বার্থে অপারেটরগুলোর কাছে জানতে চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে চিঠির জবাব পেলে পরে নীতিগত সিদ্ধান্ত জানানো হবে। অপরদিকে অপারেটরদের সংগঠন এমটব মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ বলেন, অপারেটররা সরকারের বিধি অনুযায়ী কাজ করেছে। এক্ষেত্রে জাতীয় সংসদে বাজেট ঘোষণার দিনই এসআরও জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। অর্থবিলের 88 পাতায় কোন কোন দফা অবিলম্বে কার্যকর হবে তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এর আওতায় 80 নম্বর দফাও রয়েছে। এই দফায় অন্তর্ভুক্ত মোবাইল সেবা। এটা নতুন নয়। ফেসবুকে খবর দিয়ে খবরের শিরোনামে বাংলাদেশি তরুণ। ফেসবুক পেজে কোভিড-19 খবর নিয়মিত শেয়ার করে সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম স্টেটস টাইমসের খবরের শিরোনাম হয়েছেন চাঁদপুরের ছেলে ওমর ফারুক শিপন। ফেসবুকে তার পেজটির নাম সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি। পেজটির বর্তমান অনুসারী সংখ্যা 52,000-এর বেশি। তবে পেজটি এখনো ভেরিফাইড নয়। মূলত ইংরেজি পত্রিকার যেসব জরুরি খবর প্রকাশ হয় সেগুলো বাংলায় অনুবাদ করে শেয়ার করা হয় এই পেজটিতে। তাই সিঙ্গাপুরের বাংলাভাষীদের কাছে পেজটি বেশ জনপ্রিয়। এখানে সেখানকার প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত সুখ, দুঃখ ও আনন্দ বেদনার কথা প্রকাশ করেন। স্টেট টাইমসের খবর অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক শিপন 1 দশক ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন। সেখানে তিনি মেরিন সেক্টরে সিনিয়র সেফটি কোঅর্ডিনেটর পদে কর্মরত। কাজের ফাঁকে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এই পেজে সময় দেন তিনি। এ কাজে তাকে সহায়তা করেন বাংলাদেশি আরেক তরুণ ফজলে এলাহি রুবেল। আগামী 3 জুলাই দেশের প্রথম ভার্চুয়াল চাকরি মেলা। আগামী 3 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে প্রথম ভার্চুয়াল জব ফেস্ট। 3 দিনব্যাপী চাকরি মেলায় অংশ নিতে আগ্রহীদের সিভি পাঠাতে হবে 13 থেকে 23 জুনের মধ্যে। নির্বাচিত প্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ হবে 26 থেকে 29 জুন। ভার্চুয়াল সাক্ষাৎকার হবে 3 থেকে 5 জুলাই এবং ভার্চুয়াল নিয়োগ হবে 7 জুলাই। আর এই অনলাইন চাকরি উৎসবের মাধ্যমে অন্তত 500 জনের চাকরির সুযোগ তৈরি হবে এবং সেই সঙ্গে 5 শতাধিক মানুষের ভার্চুয়াল কর্মসংস্থান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। যৌথ উদ্যোগে এই চাকরি মেলার আয়োজন করেছে চাকরি খোঁজার ওয়েবসাইট skill.jobs ও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। শনিবার স্কিল জবসের ফেসবুক পেজে অনুষ্ঠিত এক অনলাইন সংবাদ সম্মেলনে আয়োজন বিষয়ে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এই যে ভার্চুয়াল জব ফেস্ট, এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র ভার্চুয়াল জবের কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট করে সেই ভার্চুয়াল এমপ্লয়মেন্ট প্রদান করে। এবং এই ভার্চুয়াল অফিস অথবা ওয়ার্ক এট হোম এটি আসলে নতুন কোনো ধারণা নয়। বাংলাদেশের জন্য এটি খুবই সীমিত পরিসরে ছিল, বাট প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে এটার উপযোগিতা অথবা এটার প্রয়োজনীয়তাটা ব্যাপকভাবে বেড়ে গেছে। যেখানে বলা হচ্ছে যে ভার্চুয়ালি অফিস করার ক্ষেত্রে অলমোস্ট 20% প্রোডাক্টিভিটি বেড়ে যায়। আমরা যেটা দেখেছি আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এবং আমাদের যেগুলো বন্ধু প্রতিষ্ঠান সেগুলোর মধ্যে আমরা দেখেছি প্রায় বেশিরভাগ কাজ অফিসিয়াল জব আমি বলছি সেগুলো কিন্তু ভার্চুয়ালি করা সম্ভব হচ্ছে এবং আমি যেটা বলছি যে প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটিও কিন্তু বেড়ে যাচ্ছে। এ সময় বিএসএইচআরএম এর প্রেসিডেন্ট
মাশিকুর রহমান খান, মহাসচিব নজরুল ইসলাম আপন, এক্সিকিউটিভ কাউন্সিলর মোস্তাফা আরিফ মাহমুদ ও ভার্চুয়াল জব ফেস্ট 2020 এর আহ্বায়ক কে এম হাসান রিপন উপস্থিত ছিলেন। ওয়েব সিরিজের অশ্লীল দৃশ্য সরাতে আইনি নোটিশ। ওয়েবভিত্তিক ভিডিও কন্টেন্ট তৈরির সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবি জানিয়ে অনলাইনে প্রকাশ হওয়া ওয়েব সিরিজ বুমেরাং এবং আগস্ট 14 এর অশ্লীল দৃশ্য অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 24 ঘন্টার সময় দিয়ে রোববার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। এছাড়া এসব ওয়েব সিরিজ প্রদর্শনের ক্ষেত্রে কেন নীতিমালা তৈরি করা হবে না তা আগামী 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ইমেইল যোগে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পরিচালক, আইজিপি, সিআইডির উপ মহাপরিদর্শক বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে অনলাইনে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার আগস্ট 14 এবং ওয়েব সিরিজ বুমেরাং পর্নোগ্রাফি ও ডিজিটাল সিকিউরিটি আইনের লঙ্ঘন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আদনান ফারুক হিল্লোল ও নাজিয়া হক অর্ষা অভিনীত ওয়েব সিরিজের নাম বুমেরাং, মুক্তি পেয়েছে ঈদে। আর গত 27 মে অনলাইনে মুক্তি পেয়েছে সত্য ঘটনা অবলম্বনে শিহাব শাহীন পরিচালিত ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ আগস্ট 14। নজর দিচ্ছি দেশের বাইরে। করোনা টিকার জন্য জোট বাঁধল ইউরোপের 4 দেশ। বর্তমানে উৎপাদন প্রক্রিয়ায় থাকা সম্ভাব্য করোনা ভাইরাসের টিকার 40 কোটি ডোজ প্রি অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের 4 দেশ। দেশগুলো হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্ভাবিত এই টিকা বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এ প্রতিষ্ঠানটির সঙ্গেই চুক্তিতে উপনীত হয়েছে 4 দেশের জোট ইনক্লুসিভ ভ্যাকসিন অ্যালায়েন্স আইভিএ। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্ম্যান। আশা করা হচ্ছে 2020 সালের শেষ নাগাদ ভ্যাকসিনটির উন্নয়ন কাজ এবং বাজারজাতের প্রস্তুতি সম্পন্ন হবে। শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম ডিডব্লিউ। খবরে বলা হয়েছে ইউরোপের অন্য দেশগুলো এই কর্মসূচিতে যোগ দিতে পারবে। মেসেঞ্জারে ফেস আইডি ফিচার আনছে ফেসবুক। ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তাকে আরও সুরক্ষিত রাখতে নতুন ফেস আইডি ফিচার আনার পরিকল্পনা করেছে অনলাইন সোশ্যাল জায়ান্ট ফেসবুক। ফিচারটি চালু করার পর ফোন আনলক করা অবস্থাতে থাকলেও ফেস আইডি, টাচ আইডি বা পাসকোড দিয়ে মেসেঞ্জারের ইনবক্সে ঢুকতে পারবেন ব্যবহারকারীরা। অন্য কোনো ব্যক্তিকে মেসেজে প্রবেশাধিকার দেওয়া থেকে বিরত রাখতে বাড়তি এক স্তর নিরাপত্তা দেবে এটি। মূলত ডিভাইসের নিরাপত্তা সেটিংসের উপর নির্ভর করবে ফিচারটি। ফলে ফোন যেভাবে আনলক হবে মেসেঞ্জারও সেভাবে আনলক করতে হবে। ইতোমধ্যেই ফিচারটি পরীক্ষাও শুরু করেছে মার্কিন এই টেক জায়ান্ট। অ্যান্ড্রয়েড 11 বাবলস পাচ্ছে গুগল মেসেজ। সম্প্রতি অ্যান্ড্রয়েড 11 বেটা উন্মোচন করেছে গুগল। এতে থাকছে নতুন বাবলস এপিআই সুবিধা। আগামী মাসেই অ্যান্ড্রয়েড মেসেজ এই নতুন ফিচারটি পাবে। যারা ইতোমধ্যেই প্লে স্টোরে অ্যান্ড্রয়েড মেসেজ বেটা অ্যাপের অ্যাক্সেস পেয়েছেন তারা আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বাবলস সুবিধাটি পাবেন। অবশ্যই ওই সব ব্যবহারকারীদের ফোনে অ্যান্ড্রয়েড 11 বেটা সংস্করণ থাকতে হবে। অ্যান্ড্রয়েড 11 থার্ড পার্টি অ্যাপকে বাবলস ব্যবহার করতে দেবে। নতুন এপিআইটি তাৎক্ষণিকভাবে যে কোনো অ্যাপকে মিনিমাইজ করার সুযোগ দেবে, যা ভাসমান সার্কেল হিসেবে দেখাবে। যারা ফেসবুক মেসেঞ্জারের চ্যাট হেডস দেখেছেন ঠিক তেমনই দেখাবে ওই মিনিমাইজড অ্যাপস। নতুন নোটিফিকেশন এলে চলমান অ্যাপের উপরেই ভেসে উঠবে বাবলড অ্যাপটি। ফলে সহজেই সেই অ্যাপটিতে অ্যাক্সেস করার সুযোগ পাবেন তারা। ফলে শিগগিরই চ্যাট হেডের মতো দেখা যাবে অ্যান্ড্রয়েড মেসেজ। এলো ফটোশপ ক্যামেরা অ্যাপ। প্রতিশ্রুতি অনুযায়ী অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য ফটোশপ ক্যামেরা অ্যাপটি উন্মুক্ত করেছে ছবি সম্পাদনা করার জনপ্রিয় সফটওয়্যার ফটোশপের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবি। নতুন ক্যামেরা অ্যাপটিতে ফটোশপের মতো বিশেষ ফিল্টার যুক্ত করা হয়েছে। এতে পোর্ট্রেট, কসমস, পপ আর্ট, স্পেকট্রাম সহ 12টি ফিল্টার রয়েছে। গুগল প্লে এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। তবে আপাতত সীমিত সংখ্যক অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি সমর্থন করছে। এর মধ্যে রয়েছে স্যামসাং, পিক্সেল ও ওয়ানপ্লাসের মতো কয়েকটি ব্র্যান্ড। অ্যাপটি দিয়ে ছবি তোলার সময় ফিল্টার প্রয়োগ করা যাবে। এতে অ্যাডোবির তৈরি সেন্সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা পৃথক দৃশ্য শনাক্ত ও আলাদা করতে পারে এবং ফিল্টার যুক্ত করতে পারে। ফিল্টার ডাউনলোড করতে বিশেষ লেন্স লাইব্রেরি ব্যবহারের সুযোগ দেবে নতুন অ্যাপটি। এছাড়া অ্যাপটি ব্যবহার করে ছবি সম্পাদনার সাধারণ কাজগুলো করা যাবে। এতে যে স্বয়ংক্রিয় মোড রয়েছে তাতে ছবি স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা হয়ে যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন
ডিজি বাংলায়।